প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজ নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের নাম হচ্ছে দুর্যোগের সাথে বসবাস। প্রথমে আমরা আমাদের পাঠের সাথে পরিচিত হই। অধ্যায় নবম, দুর্যোগের সাথে বসবাস। দুর্যোগ আমরা সবাই চিনি। প্রায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের দুর্যোগকে মোকাবেলা করে থাকি। তাহলে দুর্যোগগুলো কি কি হতে পারে? যেমন খরা, বন্যা, ভূমিকম্প, নদী ভাঙ্গন, এসিড বৃষ্টি ইত্যাদি সব কিছু দুর্যোগের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, এই দুর্যোগগুলো কেন হয়? আমি সংক্ষেপে এর কারণগুলো একটু ব্যাখ্যা করি। আমরা জানি আমাদের এই পৃথিবীতে প্রতিদিন জনসংখ্যা জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে বিভিন্ন বনভূমি উজাড় করে সেখানে জনবসতি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই বিষাক্ত গ্যাস যখন ওজোন স্তর অর্থাৎ বায়ুমণ্ডলের ওজোন স্তরে বাধা পায়, তখন ওজোন স্তর হয় পাতলা হয়ে যায় অথবা ওজোন স্তর ফেটে যায়। ফলে সূর্যের অতি বেগুনি আলোক রশ্মি সরাসরি ভূমণ্ডলে চলে আসে। সূর্যের অতি বেগুনি আলোক রশ্মি যখন ভূমণ্ডলে চলে আসে, তখনই বিভিন্ন ধরনের দুর্যোগ সংঘটিত হয়। দুর্যোগ হওয়ার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি যে বিষয়টি দায়ী, সেটা নিয়ে আমি প্রথম তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমরা একটা ছবি লক্ষ্য করি। তোমরা বুঝতে পারছো ছবিটি কিসের? সূর্যের প্রচন্ড আলোক রশ্মি বায়ুমণ্ডলে চলে আসছে, পাশে লক্ষ্য করো ইট ভাটা, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য বিষাক্ত গ্যাস বেশি করে বের হচ্ছে, যার ফলে বায়ুমণ্ডলের পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে আমরা তোমাদের নিয়ে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো দুর্যোগের সাথে বসবাস। আর এই অধ্যায় শেষে আমরা যা যা শিখবো সেটা হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারবে, পরিবেশগত সমস্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে, প্রকৃতির সংরক্ষণশীলতার তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে, প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল বর্ণনা করতে পারবে, পরিবেশ সংরক্ষণে সমাজ সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আমাদের বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। এই বৈশ্বিক উষ্ণতা কেন বেড়ে যায় আমরা খেয়াল করি। এর মূল কারণ হলো কার্বন ডাই অক্সাইড সহ ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প, যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, সেগুলোর পরিমাণ যখন বেড়ে যায় তখন সেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। সাথে সাথে যানবাহন, শিল্প কারখানার, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে উৎপন্ন ধোঁয়া
শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে ব্যবহৃত গ্যাস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, প্রাকৃতিকভাবে গাছপালার ক্ষয় ইত্যাদি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী। বৈশ্বিক উষ্ণতা যত আমাদের বেশি হবে তত আমাদের দুর্যোগগুলা বেড়ে যাবে। ছবিতে খেয়াল করো, এটা কি দেখা যাচ্ছে? নদী ভাঙ্গন। বর্তমানে নদী ভাঙ্গন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে আমরা নদী ভাঙ্গনের বিভিন্ন খবর পেয়ে থাকি। বিশেষ করে সিরাজগঞ্জ এলাকায় যে সকল নদী আছে, এই সকল নদী এই বর্ষাকালে তার দুকুল ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এতে হাজার হাজার মানুষের বসতভিটা, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। লোকজন একেবারে নিঃস্ব হয়ে যায়। ফলে আমরা কি লক্ষ্য করি? একবারে সচ্ছল ব্যক্তি তারা কি করে? তারা শহরে বিভিন্ন বস্তি, বিভিন্ন রাস্তার পাশে অমানবতর জীবনযাপন করে থাকে। এক জরিপে দেখা গেছে যে বিগত 3 দশকে প্রায় 180,000 হেক্টর জমি শুধুমাত্র পদ্মা, মেঘনা এবং যমুনা এই 3টি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো নদী ভাঙ্গন আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতির কারণ হয়। এরপর চলে আসো আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কি নাম বলতো? ঘূর্ণিঝড়, যাকে আমরা কি বলি? সাইক্লোনও বলতে পারি, বা ঘূর্ণিঝড়ও বলতে পারি। এই ঘূর্ণিঝড় আমরা প্রতিনিয়ত আমরা মোকাবেলা করে থাকি। বছরের বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে একেবারে আষাঢ় শ্রাবণ পর্যন্ত এই ঘূর্ণিঝড় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি। বছরের অন্যান্য সময় এই ঘূর্ণিঝড় বা সাইক্লোন হতে পারে। এই ঘূর্ণিঝড়ের কিছু ব্যাখ্যা তোমাদের আমি দিয়ে থাকি। 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশে 50 বার ঘূর্ণিঝড় আঘাত হানে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে কতটুকু জটিল। 1960 সাল থেকে 2012 এই কয়েক বছরে 50 বারের বেশি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড় মাঝে মাঝে এত প্রলয়ঙ্করী আকার ধারণ করে মানুষ তার বসতভিটা, ঘরবাড়ি সব হারিয়ে ফেলে। 1960, 61, 63, 65, 1970, 1985, 1991, 2007 এবং 2009 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আমাদের এই দেশে সংঘটিত হয়। ঘূর্ণিঝড় যখন সংঘটিত হয় তখন একজন মানুষের না থাকে বসবাস করার মতো জায়গা, রাস্তাঘাটে উঁচু স্থানে তাদের আশ্রয় নিতে হয়। তখন আশ্রয় কেন্দ্র যদি ঠিক মতো না থাকে তাহলে মানুষের প্রাণহানি হয়ে থাকে। এখন চলে আসো আমাদের এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি। হিসাব করে দেখা গিয়েছে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলা ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রলয়ঙ্করী এবং সর্বনাশা ঘূর্ণিঝড় হয়েছিল 1970 সালে। 1970 সালের ঘূর্ণিঝড়ে 5 লক্ষ লোকের প্রাণহানি হয়েছিল। 1991 সালের ঘূর্ণিঝড় বা সাইক্লোন নিয়ে আমাদের 1,40,000 লোকের প্রাণহানি হয়েছিল। 2007 সালে 10,000 লোকের প্রাণহানি হয়েছিল। 2009 সালে 7,000 লোকের প্রাণহানি হয়েছিল। 2007 সাল এবং 2009 সালের সিডর ও আইলাতে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল
যথাক্রমে 1.7 বিলিয়ন ও 600 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে ক্ষতির পরিমাণটা তোমরা খেয়াল করো, কি পরিমাণ ক্ষতি আমাদের হয়েছিল। ঘূর্ণিঝড় যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ, আমাদের এই প্রাকৃতিক দুর্যোগকে মেনে নিতে হবে। আমাদের এখন শুধু কাজ সেই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য কিছু কৌশল অবলম্বন করা, আর যাতে প্রাণহানি খুব বেশি মাত্রায় না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রাণহানি যাতে কমে আসে এই জন্য কি করতে হবে, আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসকে সঠিক সময়ে জনগণের কাছে পৌঁছাইতে হবে। আর কি করতে হবে, বেশি বেশি করে আমাদের আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে। আমাদের এই ঘূর্ণিঝড়ের পূর্বেই মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারে এই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে। আর ইহা যদি না করা হয় তাহলে 1970 সালের চেয়ে আরো বেশি ভয়াবহ প্রাণহানি হতে পারে। আর এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার যে স্থায়ী কোন পদ্ধতি সেটা এ পর্যন্ত বের হয় নাই। কেবলমাত্র বেশি করে আশ্রয় কেন্দ্র তৈরি করে আশ্রয় কেন্দ্রের লোকদেরকে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে পারি। বন্ধুরা, এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের যখন আসে তখন আমাদের অবশ্যই আমাদের যে আবহাওয়া অফিসের যে সতর্কবাণী সেটাকে অবশ্যই আমাদের মেনে নিতে হবে, আমাদের শুনতে হবে, আমাদের পালন করতে হবে। তবে আমরা আমাদের জীবন ফিরে পাবো, আমরা আমাদের জীবনের প্রাণহানি হ্রাস পাবে। বন্ধুরা দেখো তো, এটা কিসের ছবি? এটা হলো বন্যার ছবি। নদীমাতৃক বাংলাদেশে বন্যা একটি প্রায় প্রতি বছরের একটা ঘটনা। বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে ফানেলের মতো অংশ থাকায় সেখানে এই বন্যার প্রাদুর্ভাব প্রায় প্রতি বছর হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই বন্যা কেন সংঘটিত হয়? বন্যা সংঘটিত হওয়ার পিছনে প্রধান যে কারণ, সেই কারণ হলো নদী ভরাট। এখন নদী ভরাট কেন হয়? নদী ভাঙ্গন এবং বজ্র অব্যবস্থাপনা থেকেই নদী ভরাট হয়ে থাকে। আর নদী ভরাট হওয়ার পর কি হয়, আমাদের সেই হিমালয় পর্বত বা উজান থেকে নেমে আসা পানি, সেই পানি নিষ্কাশিত হয়ে সমুদ্রে যেতে পারে না। তাই নদীর দুকুল উপচে বন্যা দেখা দেয়। তো বন্যার একটা বর্ণনা তোমাদের দিয়ে থাকি। বাংলাদেশে এ পর্যন্ত যত বন্যা সংঘটিত হয়েছে এর ভিতরে 1974 সালের দুর্ভিক্ষ একটা তোমরা শুনেছ। 1974 সালের দুর্ভিক্ষ 1974 সালের বন্যার জন্য অনেকটা দায়ী বলে আমরা প্রমাণিত করেছি। 1974 সালে একই তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সাথে সাথে এর পূর্ববর্তী বছরগুলোতে খরা, আর 1974 সালে এই বন্যা সংঘটিত হওয়ার কারণে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ কি বন্ধুরা তোমরা বুঝো? দুর্ভিক্ষ হলো যে অভাবে মানুষ ভিক্ষা পর্যন্ত দিতে রাজি হয় নাই, এমন অভাব, ইহাকে দুর্ভিক্ষ বলা হয়। তো 1974 সালের দুর্ভিক্ষের যে সকল কারণ আছে তার ভিতরে 1974 সালের যে বন্যা তা একটা বিশাল কারণ বলে গবেষকরা মনে করেন। 1974 সালের পরেও প্রলয়ঙ্করী বন্যা যেগুলো সংঘটিত হয়েছে সেগুলো হচ্ছে যেমন 1987, 1988, 1990, 1995, 2004, 2007 সালে আমাদের দেশে প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়েছে। বন্যায় কি হয়? আমাদের সম্পদের ক্ষয়ক্ষতি হয়, গবাদি পশুর ধ্বংসের দিকে চলে যায়, সাথে সাথে আমাদের সম্পদের বিভিন্ন
ক্ষয়ক্ষতি হয়ে থাকে। 1974 সালের বন্যার জন্য আমাদের 1974 সালের বন্যার কারণে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আর অন্যান্য বন্যাও কিন্তু আমাদের জন্য কম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। এখন প্রশ্ন হলো, এখন বন্যা কেন হয়? বন্যা হওয়ার কারণ হলো আমাদের নদীর পানি নিষ্কাশনের ক্ষমতা যখন কমে যায়, নদী যখন ভরাট হয়ে যায়, তখনই সাধারণত বন্যা হয়ে থাকে। প্রতিকার হিসাবে আমরা যা দেখি যে 1960 সাল থেকে প্রতিকারের জন্য আমরা প্রথম যে বিষয়টি খেয়াল করি সেটা হচ্ছে বন্যা প্রতিরক্ষা বাঁধ তৈরি করা। 1960 সালের পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত 8,000 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়েছে। কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয়। এছাড়া নদী শাসনের মাধ্যমে আমরা বন্যা নিয়ন্ত্রণ করতে পারি। নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কাঠ বা বাঁশের ডিবি ইত্যাদি তৈরি করা হচ্ছে নদী শাসন। এই নদী শাসনের মধ্য দিয়ে আমরা বন্যা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া নদীর পাড়ে গাছ লাগানো, পানি প্রবাহের স্লুইস গেট বন্যা নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা দেখো তো, এই প্রশ্ন তোমরা পারো কিনা। এটা একটা প্রাকৃতিক দুর্যোগের অন্যতম একটা কারণ যে সামুদ্রিক প্রবাল ঝুঁকি। সামুদ্রিক প্রবাল ঝুঁকি বলতে আমরা বুঝি বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে চারপাশে প্রচুর পরিমাণে এই প্রবাল বসবাস করে। প্রবাল হচ্ছে একটা সামুদ্রিক দ্বীপ যেগুলা সমুদ্রে বসবাস করে। এইগুলা সাধারণত সমুদ্রের প্রবল ঢেউ প্রতিহত করে। যদি এই সামুদ্রিক জীব প্রবাল মরে যায় তাহলে সেই ঢেউকে প্রতিহত করা সম্ভব নয়। ফলে এই সমুদ্রের পাড়গুলা ধ্বংস হয়ে যেতে পারে। এটা হচ্ছে সামুদ্রিক প্রবাহ ঝুঁকি। এটা তোমরা একটা বাড়ির কাজ এটা রেডি করো। দেখি তো এই পাঠ শেষে তোমরা কতটুকু প্রশ্নের উত্তর দিতে পারো। বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা কোন কোন সালে হয়েছিল এটা আমি আলোচনা করেছি। দেখো তো, 1988, 1995, 1998 আর 2005 সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল। 2100 সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্য উৎপাদন হ্রাস পাবে? শতকরা 30 ভাগ খাদ্য উৎপাদন হ্রাস পাবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের খাদ্য উৎপাদন হ্রাস পাবে। বলতো খরা কি? খরা হচ্ছে একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। সাইক্লোন শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ সাইক্লোস থেকে সাইক্লোন শব্দটি এসেছে। সুনামি কি? সুনামি কোন দেশি শব্দ? সুনামি জাপানি শব্দ। আশা করি এই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ। ভূমিকম্পের আগে ও পরে করণীয় কি? এটা তোমরা এই স্কুল বন্ধ থাকা অবস্থায় তোমরা এই বাড়ির কাজটা রেডি করবে। পরবর্তীতে স্কুল খোলার পর